নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। গত ক্লাসে আমরা ফিনান্স ব্যাংকিংয়ের অর্থের সময়মূল্য অধ্যায় থেকে আমরা অঙ্ক করেছিলাম। তোমাদেরকে আজকেও আমার ক্লাসের সাথে যুক্ত হওয়ার জন্য স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ এমাদুল হক, সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ফিনান্স ও ব্যাংকিং বিষয়ের তৃতীয় অধ্যায়ের অর্থের সময়মূল্য এই চ্যাপ্টারের গত ক্লাসে আমরা অঙ্ক করেছিলাম এবং বলেছিলাম যে আমরা আগামী ক্লাসে বাকি যে অঙ্কগুলো আছে সেখান থেকে আমরা শুরু করব। আজকের বছরে একাধিকবার চক্রবৃদ্ধিকরণের মাধ্যমে ভবিষ্যৎ মূল্য নির্ণয়, যে আমরা কিভাবে একাধিকবার চক্রবৃদ্ধিকরণের মাধ্যমে ভবিষ্যৎ মূল্য নির্ধারণ করব তার এই ধারাবাহিকতা আজকের আমরা অঙ্ক করব। তার আগে আমি একটু স্মরণ করে দিতে চাচ্ছি যে চক্রবৃদ্ধি সুদটা কি। তোমাদের নিশ্চয়ই মনে আছে, গত ক্লাসে বলেছিলাম সুদ আসলের উপরে যে সুদ প্রদান করা হয় তাকে চক্রবৃদ্ধি সুদ বলে। আরও একটি আমরা সংজ্ঞা গত ক্লাসে বলেছিলাম, চক্রবৃদ্ধিকরণ কি, যে বিগত বছরের সুদ আসলকে বর্তমান বছরের আসল ধরে তার উপর বর্তমান বছরের সুদ ধার্য করার প্রক্রিয়াকে চক্রবৃদ্ধিকরণ বলে। আমি একটি অঙ্ক বোর্ডে তুলে দিয়েছি, তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো। নিশ্চয়ই বোর্ড দেখা যাচ্ছে। দেখো, বলা আছে শতকরা 13.5% হারে মাসিক চক্রবৃদ্ধিতে 1 লক্ষ টাকা ব্যাংকে এখন জমা রাখলে 10 বছর পর কত টাকা পাওয়া যাবে। অর্থাৎ আমার এখানে বলা হচ্ছে 10 বছর পরে আমি কত টাকা পাবো। এ কথার অর্থ হলো আমাকে এখন যে টাকা ব্যাংকে আমি জমা রাখবো 10 বছর পর কত টাকা পাবো সেটি বের করতে হবে। এই ক্ষেত্রে আমাকে ভবিষ্যৎ মূল্য বের করতে হবে, যার সংক্ষেপে এফভি অর্থাৎ ফিউচার ভ্যালু আমাকে বের করতে হবে। তাহলে শতকরা 13.5% হারে, শতকরা 13.5% হারে মাসিক চক্রবৃদ্ধিতে, অর্থাৎ এই যে আমার টাকাটি প্রতি মাসে মাসে চক্রবৃদ্ধির মাধ্যমে বৃদ্ধিকরণের ফলে 1 লক্ষ টাকা এখন যদি আমি ব্যাংকে জমা রাখি 10 বছর পরে এই 1 লক্ষ টাকা চক্রবৃদ্ধির পর কত টাকা হবে সেটাকে আমাদের বের করতে হবে। এটি হচ্ছে আজকের এই আমাদের অঙ্ক। অর্থাৎ 10 বছর পরে যখন বলবে আমার ভবিষ্যতে কত হবে, এ কথার অর্থ হচ্ছে ফিউচার ভ্যালু আমাকে বের করতে হবে। তা আমরা জানি যে মাসিক চক্রবৃদ্ধির যে ফিউচার ভ্যালু সূত্রটা হচ্ছে এফভি সমান সমান পিবি, মানে বর্তমান মূল্য ইন্টু 1+I/M ইন্টু M ইন্টু N। এখানে পিবি বর্তমান মূল্য, বর্তমান মূল্য কত আছে 1 লক্ষ টাকা। এরপরে আই সুদের হার সমান সমান 13.5%, বা আমরা একেবারে ভাঙাই নিতে পারি 13.5 ভাগ 100, 0.135, 0.135। এম হলো বছরের চক্রবৃদ্ধির সংখ্যা, বছরে চক্র বৃদ্ধির সংখ্যা 12। এরপরে এন বছরের সংখ্যা, বছরের সংখ্যা 10।
তাহলে আমি এখানে পিবি 1,00,000 ইন্টু 1 যোগ আই সুদের হার 0.135 এম বছরের চক্রবৃদ্ধির সংখ্যা 12 ইন্টু এম ইন্টু এন 12 গুণ 10, তাহলে 1,00,000 ইন্টু 1 যোগ এটা ভাগ করতে পারে 0.135 ভাগ 12 0.0125 এটা গুণ করলে 120 নিচে দেখা যাচ্ছে। এরপরে 1,00,000 এটা যোগ করলে হবে 1.0112 120 আর 1,00,000 গুণ, এখন এইটাকে তোমার সাইন্টিফিক ক্যালকুলেটর নিয়ে যাও, 1.0112 দেওয়ার পরে পাওয়ার 120, এটা করলে আসবে 3.828 3.82846 5 ঘর নিলাম। এবার গুণ করো যে 1,00,000 গুণ 3.82846 3,82,846 টাকা। অর্থাৎ যে আমি যদি 1,00,000 টাকা এখন আমি ব্যাংকে জমা রাখি, মাসিক চক্রবৃদ্ধিতে 10 বছর পরে আমি 3,82,846 টাকা পাবো। এটি হচ্ছে আমার বছরে একাধিকবার চক্রবৃদ্ধির মাধ্যমে ভবিষ্যৎ মূল্য নির্ণয়। এরপরে আমরা আরও একটি অঙ্ক আজকে দেখব, সেটি হলো বছরে একাধিকবার বাট্টাকরণের মাধ্যমে বর্তমান মূল্য নির্ণয়। বছরে বাট্টাকরণ, এই ক্ষেত্রে আমাদের বাট্টাকরণ প্রক্রিয়াটা কি তোমরা একটু লক্ষ্য করো যে বাট্টাকরণ প্রক্রিয়া হচ্ছে যে প্রক্রিয়ায় অর্থের ভবিষ্যৎ মূল্য থেকে বর্তমান মূল্য নির্ণয় করা হয় তাকে বাট্টাকরণ প্রক্রিয়া বলে। আমি আবারও বলছি, যে প্রক্রিয়ায় অর্থের ভবিষ্যৎ মূল্য থেকে বর্তমান মূল্য নির্ণয় করা হয় তাকে বাট্টাকরণ প্রক্রিয়া বলে। এখন আমাদের এখানে বলা আছে বছরে একাধিকবার বাট্টাকরণের মাধ্যমে বর্তমান মূল্য নির্ণয়। আমি একটি অঙ্ক তোমাদের বইতে দেখো, পেজ নাম্বার 35 পৃষ্ঠায় চলে যাও, গিয়ে পৃষ্ঠা যাও, যাওয়ার পর দেখো একটি উদাহরণ আছে 5, আমি পরে তোমরা লক্ষ্য করো। 5 বছর পর 50,000 টাকা পাবার আশায় তুমি বর্তমানে কিছু টাকা জমিয়ে ব্যাংকে রাখতে চাও। একটি ব্যাংক তোমাকে বার্ষিক 10% হারে সুদ প্রদানের প্রস্তাব দিয়েছে এবং অপর আরেকটি ব্যাংক তোমাকে 9.5% হারে মাসিক চক্রবৃদ্ধিতে প্রস্তাব দিয়েছে। এমত অবস্থায় তুমি কোন ব্যাংকে টাকা জমা রাখবে? এই সিদ্ধান্তটির জন্য তোমাকে এই বছরে একাধিকবার বাট্টাকরণের মাধ্যমে বর্তমান মূল্য নির্ণয় করতে হবে। তাহলে 5 বছর, এখন থেকে তুমি 5 বছর পর 50,000 টাকা পাবা,
এটি তুমি প্রত্যাশা করতেছো, সেই প্রত্যাশার ভিত্তিতে তুমি দুটি ব্যাংকের সাথে যোগাযোগ করছো। একটি ব্যাংক তোমাকে বলছে যে তুমি 10% হারে সুদ প্রদানের প্রস্তাব তারা দিয়েছে, আর আরেকটি ব্যাংক তোমাকে দিচ্ছে মাসিক চক্রবৃদ্ধি 9.5% হারে সুদ প্রদান প্রস্তাব তারা করেছে। এখন তুমি দেখবা যে এই দুটি প্রস্তাবের কোনটি তুমি গ্রহণ করবে। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমাদেরকে এই বাট্যকরণ প্রক্রিয়ায় বর্তমান মূল্য নির্ণয়ের যে সূত্র আছে, অর্থাৎ পিবি, প্রেজেন্ট ভ্যালু, যাকে আমরা বর্তমান মূল্য বলি, এটি হলো একটি বার্ষিক 10% হারে সুদ প্রদানের প্রস্তাব। আরেকটি হলো মাসিক চক্রবৃদ্ধিতে তুমি বর্তমান মূল্য বা পিবি বের করবে, তার একটি সূত্র প্রয়োগ করবে। দুটি সূত্র প্রয়োগ করার পরে তুমি দেখবা যে বর্তমানে কত টাকা, অর্থাৎ আমি যদি এখন 20,000 টাকা কাটিয়ে 5 বছর পর 50,000 টাকা পাই, আবার যদি আরেক ব্যাংকের সুদের আমি হারে যদি 19,000 টাকা খাটিয়ে 5 বছর পরে 50,000 টাকা পাই, সেই ক্ষেত্রে আমি কি করব? যে ব্যাংকে আমি কম টাকা খাটিয়ে 5 বছর 50,000 টাকা পাবো, সেটি আমি গ্রহণ করব। ঠিক এই অঙ্কটা সেটি, দুটি ব্যাংকেরই আমার বর্তমান মূল্য বের করতে হবে, তারপরে দুটির ভিতরে কম্পেয়ার করতে হবে এবং কোন ব্যাংকে আমি কম টাকা রেখে 5 বছর 50,000 টাকা পাবো, আমি সেটি গ্রহণ করব। অর্থাৎ আমাকে অঙ্কের শেষে একটি কমান্ড দিতে হবে। তাহলে আমরা শুরু করতে পারি। আমরা কিভাবে অঙ্কটি করব? তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো যে প্রথমে আমরা ক ব্যাংকের দিকে চলে যাই, যে ক ব্যাংক বা ব্যাংক ক, ক ব্যাংক তোমাকে প্রস্তাব দিয়েছিল যে বার্ষিক 10% বাট্যকরণ হারে। তাই আমরা লিখে নিই এখানে বার্ষিক 10% বাট্যকরণ হারে। তাহলে আমাকে কি বের করতে হবে? পিবি। পিবি মানে প্রেজেন্ট ভ্যালু। তাই প্রেজেন্ট ভ্যালু হচ্ছে যে এপি ডিভাইডেড বাই 1 যোগ আই ইন্টু এন। তাহলে পিবি সমান লিখতে পারি এফবি। এফবি মানে ফিউচার ভ্যালু ডিভাইডেড বাই 1 যোগ আই ইন্টু এন। এখানে আমরা এফবি ফিউচার ভ্যালু, এফবি ফিউচার ভ্যালু বা ভবিষ্যৎ মূল্য, ভবিষ্যৎ মূল্য কত পেয়েছে? 50,000 টাকা। আই সুদের হার 10%, আর এন বছর 5। তাহলে আমরা এখন সূত্রটি প্রয়োগ করতে পারি যে পিবি সমান এপি ডিভাইডেড বাই 1 যোগ আই ইন্টু এন। তাহলে এপি কত পাইলাম আমরা? 50,000। 1 যোগ আই সুদের হার 10% ইন্টু এন 5। তাহলে 50,000 1 যোগ 10% কে ভাঙলে কত হয়? তোমরা সবাই জানো 10 ভাগ 100 দশমিক 0.1 শূন্য দিতে পারো, কভার করে নাও 5। তাহলে 50,000 এটা যোগ করলে 1.105। তাহলে 50,000 আমরা এটাকে 1.1 পাওয়ার 5, তাহলে 1.6105 1.6105 ভাগ করে দাও। 50,000 ভাগ 1.6105 31,046 টাকা। তাহলে আমরা ক ব্যাংকে 10% বার্ষিক সুদের হারে যদি আমি 31,046 টাকা ব্যাংকে জমা রাখি,
5 বছর পরে 50,000 টাকা পাবো। এবার আমরা খ ব্যাংকের দিকে চলে যাই। খ ব্যাংকে বার্ষিক, এখানে খ ব্যাংক বার্ষিক না হয়ে যাবে মাসিক 9.5%। মাসিক 9.5% হারে চক্রবৃদ্ধি সুদে, হারে চক্রবৃদ্ধি সুদে এখানে পিভির সূত্র হচ্ছে FB ডিভাইডেড বাই 1 যোগ I/M ইন্টু M ইন্টু N। তাহলে এখানে FB ভবিষ্যৎ মূল্য 50,000 টাকা, I মানে সুদের হার, সুদের হয়ে যাবে 9.5%, N 5 বছর, N অর্থাৎ বছরে চক্রবৃদ্ধির সংখ্যা বা তাই এই ক্ষেত্রে আমরা সূত্র প্রয়োগ করতে পারি। FB ভবিষ্যৎ মূল্য 50,000, 1 যোগ I সুদের হার 9.5%, M 12, আর এখানে 12 5 বছর গুণ 5, তাহলে 50,000 1 যোগ আমরা 9.5 ভাগ 100, তাহলে 0.095 ভাগ 12, 5 12 60, তাহলে 50,000 1 যোগ আমরা এটাকে ভাগ করতে ভাগ 12 ভাগ 12, তাহলে 0.007972 60, তাহলে 50,000 এটা যোগ করলে 1.00792 পাওয়ার 60। এখানে দেখাই দিই আমরা 50,000, তাহলে আমাদের আসলো 1.00792 পাওয়ার 60। এটা করলে আসে 1.60532। এটা আমরা ভাগ করতে পারি 50,000 ভাগ 1.60532 ভাগ করলে আসে 31,146, 31,146 টাকা। খ ব্যাংক মাসিক 9.5% চক্রবৃদ্ধি সুদে আমি এখন যদি 31,146 টাকা ব্যাংকে জমা রাখি 5 বছর পরে 50,000 টাকা পাবো। তা আমরা ক ব্যাংকে পেয়েছিলাম যে 31,046, আমরা ক ব্যাংকে পেয়েছিলাম, ক ব্যাংক 31,046 টাকা যদি ব্যাংকে জমা রাখি 5 বছর পরে 50,000 টাকা পাবো। আর খ ব্যাংক বলছে তুমি যদি 31,046 টাকা এখন জমা রাখো 5 বছর পরে 50,000 টাকা। এবার তুমি বলো কোন ব্যাংকে টাকা জমা রাখবে। তুমি যদি এখন 31,046 টাকা জমা রাখো
তাহলে তুমি 5 বছর পর 50,000 পাবে। আর মাসিক চক্রবৃদ্ধিতে তুমি যদি এখন 31,146 টাকা জমা রাখো, 5 বছর পরে 50,000 টাকা পাবে। এমতো অবস্থায় তুমি কোন ব্যাংক গ্রহণ করবে? অর্থাৎ আমি কম টাকা ব্যাংকে জমা রেখে যদি বেশি টাকা পাই, সেই ক্ষেত্রে আমি সেটি গ্রহণ করব। অর্থাৎ আমি 5 বছর পর উভয় ব্যাংক থেকেই 50,000 টাকা পাবো। সেই ক্ষেত্রে আমি দেখব যে ব্যাংকে আমার টাকা কম জমা দেব সেটি আমার জন্য লাভজনক। তা তুমি এখানে কমান্ড দেবা যে আমরা দেখতে পাচ্ছি যে ক ব্যাংকে 5 বছর পরে আমি 50,000 টাকা পাওয়ার লক্ষ্যে বর্তমানে 31,046 টাকা জমা দিয়ে 50,000 টাকা পাবো। আর খ ব্যাংকে 31,146 টাকা জমা দিয়ে 5 বছর পরে 50,000 টাকা পাবো। এই ক্ষেত্রে আমার ক ব্যাংকে টাকা জমা রাখা লাভজনক, তাই আমি ক ব্যাংকটি গ্রহণযোগ্য বলে মনে করি। তাই আজকের আমাদের এ পর্যন্তই থাকবে। তোমরা আগামী ক্লাসে আবার ওই অনলাইন ক্লাসে যুক্ত হবা, তোমাদের এর উপর সৃজনশীল করানো হবে। তা ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং অনলাইন ক্লাসে যুক্ত হওয়ার জন্য বলছি। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।